সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা লোদি বংশ সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদেরকে বলবো, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও দেখে নেব। দিল্লির সুলতানি শাসনে যে 5টি রাজবংশ, তার ভেতর গোলাম বংশ, খলজি বংশ, তুগলক বংশ আর সৈয়দ বংশ সম্পর্কে অলরেডি এর আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছি। ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো, আর ভারতের ইতিহাস নিয়ে আমাদের লেকচারের এই প্লেলিস্ট উপরে আই বাটনে দেওয়া রইলো, চেক করতে পারো। লোদি বংশের শাসনকাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে 3 জন রাজা আসেন, বহলুল লোদি, সিকান্দার লোদি আর ইব্রাহিম লোদি। বহলুল লোদি, সিকান্দার লোদি আর ইব্রাহিম লোদি। সৈয়দ বংশের জায়গায় চলে আসে এই লোদি বংশ। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে দিল্লিতে ছিল সৈয়দ বংশ, আর নিচে এই এরিয়াতে ছিল মালবা। মালবা রাজা সৈয়দ বংশের উপর আক্রমণ করেছিল। মালবার রাজা সৈয়দ বংশের উপর আক্রমণ করেছিল, আর সৈয়দ বংশের একজন গভর্নর বা একজন সুবেদার ছিলেন বহলুল লোদি, যিনি পাঞ্জাব বা মুলতান এরিয়াতে শাসন করছিলেন। ফলে মালবা যখন সৈয়দ বংশের উপর আক্রমণ করে, তখন সেই আক্রমণ ঠেকানোর জন্য বহলুল লোদি মুলতান থেকে দিল্লি চলে আসে এবং মালবা রাজাকে হারিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। আর এর পরে বহলুল লোদি সৈয়দ বংশের রাজা আলাউদ্দিন আলম তাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে ওই সিংহাসনে বসেন এবং নতুন রাজবংশের প্রতিষ্ঠা করে লোদি বংশ। আর তখন থেকেই এই লোদি বংশের সূচনা হয়। এই পুরো ঘটনাটা ঘটে 1451 খ্রিস্টাব্দে। তাহলে এই লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। বহলুল লোদির সময়কাল 1451 থেকে 1489। এখানে আমাদের 3টে সাল আসবে, 3 জনের 3টে সাল আসবে, 1451, 1489, 1517, 1526। তাহলে 1451 শুরু, 1526 শেষ, মাঝখানে 2টো সাল, 1489 আর 1517। তাহলে বহলুল লোদির সময়কাল 1451 থেকে 1489 সাল পর্যন্ত। বহলুল লোদি সিংহাসনে বসেই একটা মুদ্রা বা কয়েন চালু করেন, বহলুলি কয়েন, যেটা অনেকদিন ধরেই চলেছিল। আকবরের সময় পর্যন্ত চলেছিল এই বহলুলি কয়েন। তিনি তার দরবারে যারা বসতেন, মানে মন্ত্রী বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, তাদেরকে খুবই সম্মান করতেন। তার একটি কনসেপ্ট ছিল যে আগে আমার দরবারের সবাই, তারপরে আমি। এই জন্যই তিনি যখন রাজ দরবারে আসতেন তখন সবাইকে বসিয়ে তারপর শেষে তিনি বসতেন। তিনি তেমন কোনো সাম্রাজ্য বিস্তার করেননি, তবে একটি শহরের উপর আক্রমণ করেছিলেন, সেটি হলো জৌনপুর শহর। উত্তরপ্রদেশের পূর্ব দিকে এই এরিয়াতে একটা শহর ছিল জৌনপুর। এই এরিয়াটাকে বলা হতো জৌনপুর। বহলুল লোদি এই জৌনপুরের উপর আক্রমণ করেছিলেন এবং এই এরিয়াটাকে নিজের সাম্রাজ্যের আন্ডারে নিয়ে নেয়। এবার এই জৌনপুর নিয়ে পিছনের একটুখানি ঘটনা রয়েছে। এই জৌনপুর শহরটা প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এর আগে তুগলক বংশের ক্লাস যখন করেছি তখন বলেছি যে ফিরোজ শাহ তুগলক প্রায় 300-এরও বেশি শহর স্থাপন করেছিলেন। তার ভেতর সব থেকে বিখ্যাত ছিল দিল্লিতে ফিরোজাবাদ শহর, আর এইখানে একটা বিখ্যাত এরিয়া বা শহর স্থাপন করেছিলেন জৌনপুর শহর। ফিরোজ শাহ তুগলক তার ভাই জুনা খান বা মোহাম্মদ বিন তুগলকের স্মরণে এই জৌনপুর শহরটা স্থাপন করিয়েছিলেন। কিন্তু তুগলক বংশে তার পরে গিয়ে যখন রাজা আসেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, তখন দিল্লি সাম্রাজ্য বা তুগলক বংশের ওপর তৈমুর লংয়ের আক্রমণ হয়। আর তৈমুর লং নাসিরউদ্দিন মোহাম্মদ শাহকে সরিয়ে দিয়ে খিজির খানকে এই দিল্লির সুবেদার হিসাবে বসিয়ে দিয়ে যান। এই ঘটনাটা ঘটে 1398 খ্রিস্টাব্দে। তাহলে 1398 খ্রিস্টাব্দে যখন তৈমুর লং এই এরিয়াতে খিজির খানকে বসিয়ে দেয়, সেই সুযোগে ওই 1398 সালেই জৌনপুর এই দিল্লির এরিয়া থেকে আলাদা হয়ে যায় এবং তারপর থেকে এই জৌনপুর সাম্রাজ্য বা জৌনপুরে একটা নতুন বংশ চলে আসে, ওটা এরকম আলাদা হিসাবেই রাজত্ব করত। পরবর্তীকালে গিয়ে এই বহলুল লোদি এই জৌনপুর শহরটাকে আক্রমণ করে। আর এই জৌনপুর আক্রমণ করার জন্য আফগানিস্তান থেকে সেনা নিয়ে এসেছিলেন। যেহেতু বহলুল লোদি আফগান এরিয়া থেকে এসেছিলেন, ওই জন্য ক্ষমতায় আসার পর তিনি তার সৈন্যদের ভেতর আফগান সেনাদের ঢুকিয়ে নেন এবং এই জৌনপুর আক্রমণ করার জন্য তিনি আফগানিস্তানের রোহ নামক একটি জায়গা থেকে সৈন্য আনিয়েছিলেন এবং তারপর তারা এই জৌনপুর জিতে যায় এবং ওই সৈন্যরা এই এরিয়াতে বসবাস করতে শুরু করে। রোহ থেকে আসা সৈন্যরা এই এরিয়াতে বসবাস করত এবং স্পেশালি সেই সৈন্যদের বলা হতো রোহিলা। আর তারা যেহেতু এই এরিয়াতে বসবাস করতো, ওই জন্য এই এরিয়ার একটা নাম হয়ে যায় রোহিলখন্ড। বর্তমানে উত্তরপ্রদেশের উত্তরে এই এরিয়াটাকে বলা হয় রোহিলখন্ড। এখন বহলুল লোদি এই জৌনপুর আক্রমণ করেছিলেন 1479 খ্রিস্টাব্দে। আর আফগানদের ভেতর একটা ট্র্যাডিশন রয়েছে যে কোন রাজা তার পুত্রদের ভেতর তার সাম্রাজ্যের সমান বিভাজন করে দেবে। আর সেই ট্র্যাডিশন অনুযায়ী বহলুল লোদি তার সাম্রাজ্যকে তার 2 পুত্রের ভেতর ভাগ করে দিয়েছিলেন। তার 2 পুত্র ছিল সিকান্দার আর বাবরক।
কি বললাম, সিকান্দার আর বাবরক এই দুজনের ভেতর সাম্রাজ্য ভাগ হয়ে যায়। কিন্তু সিকান্দার বাবরকের কাছ থেকে তার ভাগের সাম্রাজ্য নিয়ে নিজেকেই ওই পুরো লোদি সাম্রাজ্যের রাজা বলে ঘোষণা করে। ফলে বহলুল লোদির পরে এই লোদি বংশের সিংহাসনে বসেন সিকান্দার লোদি। সিকান্দার লোদির সময়কাল 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি একটি উপাধি নিয়েছিলেন সিকান্দার শাহ। সাম্রাজ্যকে আরো উন্নত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। তার ভিতর প্রথম হলো যে লোকাল এরিয়াতে বাইরে থেকে শস্য আসার জন্য একটি কর দিতে হতো, যাকে বলা হতো অক্ট্রাই কর বা অক্ট্রাই ট্যাক্স। সিকান্দার এই করটাকে বাতিল করে দেন। এর পাশাপাশি তার সাম্রাজ্যে কোন জায়গা থেকে কেমন আয় হচ্ছে, কোথায় কেমন খরচ হচ্ছে, কাকে কত মুদ্রা ঋণ হিসাবে দেওয়া হচ্ছে বা কার কাছ থেকে কত মুদ্রা পাওয়া যাচ্ছে, এই সমস্ত মানে সাম্রাজ্যের সমস্ত আয় ও ব্যয়ের হিসাব নিকাশ সঠিকভাবে গুছিয়ে রাখা শুরু করে। গুলরুখি নামক একটা ফরাসি কবিতা লিখেছিলেন তিনি। তার লেখা একটা ফরাসি কবিতা গুলরুখি। আর মহরম অনুষ্ঠানে তাজিয়ার একটি ঘটনাতে নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছিলেন। দেখা যায় যে মহরমের দিন তাজিয়া অনুষ্ঠানে অনেকে নিজেদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সিকান্দার লোদি তাজিয়া অনুষ্ঠানের ওই ঘটনাতে নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছিলেন। এছাড়া 1503 খ্রিস্টাব্দে গিয়ে তিনি কুতুব মিনারের আবার সংস্কার করিয়েছিলেন। আর 1504 খ্রিস্টাব্দে তার রাজধানী দিল্লি থেকে আগ্রা শিফট করে নেন। তাহলে কি বললাম, সিকান্দার লোদি দিল্লি থেকে আগ্রাতে তার রাজধানী নিয়ে এসেছিল। আর আগ্রাতে রাজধানী এনে সেখানে লাল কেল্লা তৈরির কাজ শুরু করেছিলেন। আগ্রার কেল্লা বা আগ্রার লাল কেল্লার কাজ শুরু করেছিলেন সিকান্দার লোদি। কিন্তু পরবর্তীকালে 1565 খ্রিস্টাব্দে গিয়ে এই লাল কেল্লা ফাইনালি তৈরি করেছিলেন আকবর। এছাড়াও দূরত্ব মাপার জন্য তিনি একটি স্কেল তৈরি করেছিলেন গজের সিকান্দারি বা গজ। এক গজ সমান সমান মোটামুটি 32 ফুট মতো। তবে বর্তমানে এই গজের অন্য মাত্রা রয়েছে। যেমন এরিয়ার হিসাবে যদি বলি, এক গজ বা এক ইয়ার্ড সমান সমান 9 স্কোয়ার ফুট। আর দূরত্বের হিসাবে বললে এক গজ সমান সমান 3 ফুট বা 36 ইঞ্চি বা 0.914 মিটার। তো সিকান্দার লোদি সম্পর্কে এইটুকুই। তারপর এই লোদি বংশের সিংহাসনে বসেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি খুবই বদমেজাজি টাইপের একজন রাজা ছিলেন। তার দরবারে যে সমস্ত মন্ত্রী বা অন্যান্য ব্যক্তিরা থাকতেন তাদেরকে যে কোনো সময় অপমান করতেন, যে কোনো বিষয়ে। কারোর কথা তিনি মানতেন না। যে কেউ তার বিরুদ্ধে যদি কথা বলতো তাহলে তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন। ইব্রাহিম লোদির সময় 3 জন ব্যক্তির নাম উঠে আসে, দৌলত খান লোদি, আলম খান লোদি আর রানা সাঙ্গা। কি বললাম, দৌলত খান লোদি, আলম খান লোদি আর রানা সাঙ্গা। পাঞ্জাব এরিয়াতে এই এরিয়াতে সুবেদার ছিল দৌলত খান লোদি। এই এরিয়াতে সুবেদার ছিল দৌলত খান লোদি। এই এরিয়াটাকে বলা হতো মেওয়ার। এই মেওয়ারের রাজা ছিল রানা সাঙ্গা। মেওয়ারের রাজা রানা সাঙ্গা আর পাঞ্জাব এরিয়াতে দৌলত খান লোদি। আর ইব্রাহিম লোদির এক চাচা ছিল আলম খান লোদি। এর ভিতর রানা সাঙ্গা 1518 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির উপর আক্রমণ করেন এবং তাদের দুজনের ভেতর যুদ্ধ হয়, খাতলির যুদ্ধ। খাতলির যুদ্ধ 1518 খ্রিস্টাব্দে রানা সাঙ্গা আর ইব্রাহিম লোদির ভেতর। আর এই যুদ্ধে রানা সাঙ্গা ইব্রাহিম লোদিকে হারিয়ে দেয়। তবে রানা সাঙ্গা ইব্রাহিম লোদিকে হারিয়ে এই এরিয়া দখল করেনি, হারিয়ে ওখান থেকে চলে এসেছিল। ফলে এই এরিয়াতে তখনও আবার থেকে যায় ইব্রাহিম লোদি। এরপর ইব্রাহিম লোদিকে ফাইনালি এই এরিয়া থেকে সরানোর জন্য রানা সাঙ্গা, দৌলত খান লোদি আর দিল্লিতে আলম খান লোদি এই 3 জন মিলে পরামর্শ করে এবং এই এরিয়াতে তখন ছিল বাবর। এই এরিয়াতে তখন এসছে বাবর। এই 3 জন মিলে বাবরকে আমন্ত্রণ করে এই এরিয়াতে আক্রমণের জন্য। কি বললাম, রানা সাঙ্গা, দৌলত খান লোদি আর আলম খান লোদি এই 3 জন মিলে এই এরিয়াতে বাবরকে আমন্ত্রণ করে দিল্লির এই এরিয়া আক্রমণের জন্য। এরপর বাবর ইব্রাহিম লোদির উপর আক্রমণ করে এবং ইব্রাহিম লোদিকে সরিয়ে দিয়ে নিজে এইখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আর এইভাবেই এই লোদি বংশের সমাপ্তি হয়ে যায়। কি বললাম, তাহলে বাবর এখানে ইব্রাহিম লোদির উপর আক্রমণ করে আর তখন একটা যুদ্ধ হয় ইব্রাহিম লোদি আর বাবরের ভেতর যুদ্ধ হয়, প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধের পর ইব্রাহিম লোদি হেরে যায় এবং এই এরিয়াতে তখন শাসক হয়ে যায় বাবর। আর নতুন একটি সাম্রাজ্যের স্থাপনা হয় মুঘল সাম্রাজ্য বা মোগল সাম্রাজ্য। এখন মোগল সাম্রাজ্যে যাওয়ার আগে দিল্লির সুলতানি শাসনে একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন আমির খুসরু।
তার সম্পর্কে কিছু পয়েন্ট একটু বলি। আমির খুসরুর জন্ম হয় 1253 খ্রিস্টাব্দে এবং তিনি 1325 খ্রিস্টাব্দে গিয়ে মারা যান। আমির খুসরু তার জীবনে 7 জন রাজার শাসন দেখেন, বলবনের সময় থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত। বলবনের সময় থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত এই 7 জন রাজার শাসন দেখেন আমির খুসরু। ফলে আমির খুসরু দিল্লির সুলতানের শাসন সম্পর্কে খুব ভালোভাবে জানতেন এবং সেটি নিয়ে একটি পুস্তকও লিখেছিলেন, তারিখে দিল্লি। দিল্লির সুলতানি শাসন নিয়ে একটি পুস্তক লিখেছিলেন, তারিখে দিল্লি। এর পাশাপাশি তিনি আরো বিভিন্ন রচনা করেন, যেমন একটি কবিতা লিখেছিলেন কিরান উস সাদাইল। কি বললাম? কিরান উস সাদাইল। কৈকুবাদ আর বুগরা খান, কৈকুবাদ আর বুগরা খানের লড়াই নিয়ে লিখেছিলেন কিরান উস সাদাইল। এছাড়াও আরো দুটি লেখা হলো দিওয়ান উল ফতে আর খাজাইন উল ফতে। কি বললাম? দিওয়ান উল ফতে, খাজাইন উল ফতে। দিওয়ান উল ফতে এটি লিখেছিলেন জালালউদ্দিন খলজি সম্পর্কে, আর খাজাইন উল ফতে এটা লিখেছিলেন আলাউদ্দিন খলজি সম্পর্কে। জালালউদ্দিন সম্পর্কে দিওয়ান উল ফতে আর আলাউদ্দিন সম্পর্কে খাজাইন উল ফতে। এরপর কুতুবউদ্দিন মুবারক শাহ সম্পর্কে লিখেছিলেন নূহ ই শিফির। কি বললাম? নূহ ই শিফির। নূহ ই শিফির, কুতুবউদ্দিন মুবারক শাহ। গিয়াসউদ্দিন তুগলকের সম্পর্কে লিখেছিলেন তুগলকনামা। কি বললাম? গিয়াসউদ্দিন তুগলকের সম্পর্কে তুগলকনামা। তবে আরেকটি পুস্তক আছে তারিখে ফিরোজ শাহী, ওই যে বললাম তারিখে দিল্লি, তারিখে দিল্লি লিখেছিলেন আমির খুসরু। আরেকটি পুস্তক আছে তারিখে ফিরোজ শাহী, সেটা লিখেছিলেন জিয়াউদ্দিন বারানি। কি বললাম? তারিখে ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানি। এই তারিখে ফিরোজ শাহী পুস্তকে বলবন থেকে ফিরোজ শাহ তুগলকের সময়কাল পর্যন্ত লেখা রয়েছে। এখন আমির খুসরু এই সমস্ত রচনার পাশাপাশি দুটি বাদ্যযন্ত্রের আবিষ্কার করেছিলেন, তবলা আর সিতার। তবলা আর সিতার এই দুটির আবিষ্কর্তা হলেন আমির খুসরু। আমির খুসরু ছিলেন একজন বিখ্যাত চিস্তি সম্প্রদায়ের ধর্মগুরুর শিষ্য। চিস্তি ধর্মগুরু নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খুসরু। এই বিভিন্ন রকম প্রতিভার জন্য আমির খুসরুকে তোতা এ হিন্দ বা প্যারট অফ ইন্ডিয়া বলা হয়। তো এই হলো মোটামুটি পুরো দিল্লির সুলতানের শাসন সম্পর্কে ওভারঅল কিছু বিষয়। এবার ওই যে বললাম যে এখানে লোদি বংশের জায়গায় চলে আসে মুঘল সাম্রাজ্য। এখন বাবর সম্পর্কে বা মুঘল সাম্রাজ্য সম্পর্কে যাওয়ার আগে আমরা যদি একটুখানি আগের ঘটনা দেখি, মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতের 3টে সাম্রাজ্য আলাদা হয়ে যায়। এখান থেকে বিজয়নগর আলাদা হয়ে যায়, এখান থেকে বাহমনি, বিজয়নগর, বাহমনি, আর এইখানে বাংলার সুলতানি শাসন শুরু হয়ে যায়। ওই জন্য মুঘল সাম্রাজ্য সম্পর্কে ডিসকাস করার আগে আমরা এই 3টে সাম্রাজ্য সম্পর্কে একটুখানি জেনে নেব, বিজয়নগর, বাহমনি আর বাংলার সুলতানি শাসন। আর ওই যে প্রথমে বলেছিলাম যে লোদি বংশ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে নেবো। তো আজকের ক্লাসে আর ওই কোশ্চেন গুলো ডিসকাস করছি না, এর পরের ক্লাসে গিয়ে দিল্লির সুলতানি শাসনের এই 5টা বংশ থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো একবারে ডিসকাস করে নেব। আর তার পরের ক্লাসে গিয়ে এখানে বিজয়নগর সাম্রাজ্য আলোচনা করব, তারপর বাহমনি, তারপর বাংলা, আর ফাইনালে গিয়ে এখানে আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে দিল্লির সুলতানের শাসন সম্পর্কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। আর চাইলে নোট তৈরির জন্য এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।